নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তের প্রাইম নিউজে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কেন্দ্রের এক দেশ এক নির্বাচনের পক্ষে জোরালো সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচনের মাধ্যমে সরকারের কাজ আরও ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এক দেশের নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরা যে কেন্দ্রের দিশাতেই হাঁটবে তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই রাজনৈতিক মহলের। এক্ষেত্রে ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক দেশ এক নির্বাচন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এর মাধ্যমে সরকারের কাজ আরো ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা দেখুন, বারবার যখনই কোনো কাজ করতে যাই ফাইল আসে, বলে এখন আপনি করতে পারবেন না, কেন? ইলেকশন আছে। তো ইলেকশনের পাবন্দি থাকে, কাজ করতে খুব অসুবিধা হয়। তো বারবার আমরা এই বিষয়ে কারণ প্রধানমন্ত্রীজি বলেছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেমন বলা তেমনি কাজ। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটে উনি সেটা পাশ করিয়েছেন, ইউনিয়ন ক্যাবিনেটে, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এতে করে প্রথম পর্যায়ে যারা এমপি ইলেকশনে, লোকসভার ইলেকশন এবং বিধানসভার ইলেকশন এট এ টাইম হবে, আর বাকি যে আপনার লোকাল ইলেকশন সেটা পরবর্তী সময়ে হয়তোবা হবে। তো সেটা আমরা যখন আরও বিস্তারিত জানবো তখন আমরা বলতে পারবো। এতে করে কাজ কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তি ছাড়া উন্নতি সম্ভব নয় বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে উত্তর পূর্বে শান্তি স্থাপনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মধ্যে অশান্তি তৈরির করার লোক রয়েছে যাদের কেউ আর গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি। শান্তি না থাকলে ডেভেলপমেন্ট সম্ভব নয়। আজকে আমার সব জায়গায় আমি কথাটা বলি, যখন মুখ্যমন্ত্রীরা কনক্লেভও হয় নর্থ ইস্টার্ন রিজিয়নে, অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি 8টা স্টেটকে। সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন আলোচনায় বসি আমরা, ওনারা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয়, এতদিনে মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লাইন অফ ইন্ডিয়া। এতদিন আগে কিন্তু সেটা ফিল হতো না। এখনো অনেক ইন্টারন্যাশনালি এবং আমাদের ঘরের ভিতরে অনেক শত্রু আছে যারা চায় না যে কোথাও শান্তি থাকুক, একটা অশান্তি থাকুক, এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও সেটা আছে। কিন্তু এইসব থাকা সত্ত্বেও যারা এইসব চিন্তা ভাবনা করে তাদের আসলে কোনো স্থান নেই, মানুষ তাদেরকে গ্রহণ করে না। এবং আজকে ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি এবং এটিটিএফেরও আমাদের অস্ত্র সারেন্ডার করেছে। তো ত্রিপুরা একটা স্টেট এখন। এক দেশে নির্বাচনে বিজেপির কোর এজেন্ডাতে ছিল 2014 সাল থেকেই। শেষ পর্যন্ত 2024 সালে তা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত 10 বছরে সর্বভারতীয় পর্যায়ে বিজেপির ক্ষমতার অবস্থান যা ছিল 2024 সালের সর্বশেষ লোকসভা নির্বাচনের পর অনেকটাই পরিবর্তন হয়েছে সেই অবস্থানে। সেদিক থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কার্যকর করা যতটুকু সহজ হবে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে তা কার্যকর করা কি ততটুকু সহজ হবে, তা নিয়েই কিন্তু তৈরি হয়েছে এক প্রস্ত জল্পনা। প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মতি এবং আইনসভায় উভয় পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন বিল পাশ করার বিষয়টিও কিন্তু রয়েছে অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 3 দশকে লিপিবদ্ধ হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলাগুলোর রিওপেনের বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, আর এই ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি করেছে রাজ্য সরকারই। গত 3 দশকে 125টি রাজনৈতিক খুনের মামলা রিওপেনের জন্য 2019 সালের 8 জুন বিশেষ কমিটি গঠন করেছিল তৎকালীন বিপ্লব দেব সরকার। আইনমন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে গঠিত হয়েছিল কমিটিটি। 5 বছর গড়িয়ে গেলেও এক্ষেত্রে কি রিপোর্ট দিয়েছে কমিটি তা আজও জানতে পারেনি রাজ্যের মানুষ। মামলা রিওপেনের ক্ষেত্রে এই প্রশ্নের জবাব কিন্তু আদালতকে দিতে হবে রাজ্য সরকারকে। সার্বিক বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে।
গত 3 দশকে বিভিন্ন রাজনৈতিক খুনের মামলাগুলো রিওপেন করার বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অমীমাংসিত পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলো আবারও একবার রিওপেন করা হবে বলে বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই। এক্ষেত্রে প্রত্যুত্তর দিতে পিছিয়ে নেই বিরোধী দলগুলি। পুরনো মামলা চাইলেই রিওপেন করা যায় না বলে জবাব দিয়েছে কংগ্রেস। আপনাদেরকে বলেছি যত পুরনো কেস আছে, আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে। এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করবো। যেটা বলেছি সেটা আমরা করবো। যদি কোনো খুনের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায়, বিচার হয়ে যায়, আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা। মুখ্যমন্ত্রী কেন বলেন উনি ভালোভাবে বলতে পারবেন। সরকারে আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেল রয়েছে, ল সেক্রেটারি রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে, পাবলিক প্রসিকিউটর রয়েছে, ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতে ভালো হয়। আইন দপ্তরের মন্ত্রীও বটেন। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক খুনের পুরনো মামলা রিওপেন নিয়ে টানাপোড়েন চলছে সরকার এবং বিরোধী দলের মধ্যে। তবে রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে নতুনত্ব কিছু নেই বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। উপরন্তু পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে এক প্রস্ত বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞদের একাংশ মহল। গত 3 দশকে বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি খতিয়ে দেখতে 2019 সালের 8 জুন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার। রাজনৈতিক সহিংসতার বলি সমস্ত মামলা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই কমিটিতে। শুধু তাই নয়, ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এই মামলাগুলির যথাযথ তদন্তের দাবি করেছে, যাতে প্রকৃত অপরাধীদের আইনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন রাজ্য সরকার। কমিটিতে আইন দপ্তরের তৎকালীন আইন সচিব দাতা মোহন জমাতিয়া এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব দেবানন্দ রিয়াংকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্পর্শকাতর রাজনৈতিক খুনের মামলাগুলি খতিয়ে দেখার জন্য। রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলার পুনঃ তদন্তের বিচারাধীন পিটিশনগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চ পর্যায়ের এই কমিটিতে। গত 20 বছরে ত্রিপুরায় 125টিরও বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে, যেখানে নিহতদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন বিধায়ক, একজন মহকুমা শাসক এবং কংগ্রেসের একজন শীর্ষ যুব নেতা। অথচ একটি ক্ষেত্রেও দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এখনো রয়ে গেছে অধরা। সরকার পরিবর্তনের পর 14 মাসে ভুক্তভোগী পরিবারগুলির কাছ থেকে 19টি পিটিশন পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মামলাগুলির পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন পরিবারগুলো। 7 এপ্রিল 1983 সালে কংগ্রেস বিধায়ক পরিমল সাহাকে খুন করা হয় গুলি করে। বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাকে খুন করা হয়েছিল 1998 সালের 8ই আগস্ট। বিমল সিনহা ও তার 2 ভাইকে গুলি করে হত্যা করা হয় তৎকালীন উত্তর ত্রিপুরা জেলায়। 5 ফেব্রুয়ারি 2000 সালে এসডিএম সদর সুখরাম দেববর্মাকে শহরের কেন্দ্রস্থলে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। শুধু তাই নয়, 2001 সালের 20 ফেব্রুয়ারি কংগ্রেস বিধায়ক মধুসূদন সাহাকে গুলি করে হত্যা করা হয় তারই বসত বাড়ির সামনে। 16 মে 2004 সালে শহর আগরতলায় প্রকাশ্যে খুন হয় যুব কংগ্রেস নেতা দেবল দেব। একটি ক্ষেত্রেও যোগ্য বিচার পায়নি সংশ্লিষ্ট পরিবারগুলো। 2018 সালে সরকার পরিবর্তনের পর পুরনো মামলাগুলি রিওপেন করে অপরাধীদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রচারের ঢাক বাজিয়েছিল বিজেপি সরকার।
গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের কমিটিও, অথচ গত 5 বছরে একটি ক্ষেত্রেও কোনো রিপোর্ট দিতে পারেনি তথাকথিত। পুরনো মামলা রিওপেন করার ক্ষেত্রে আদালতের আদেশ বাধ্যতামূলক বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তবে মামলা রিওপেন করার আবেদনের ক্ষেত্রে বিলম্বের বিষয়টিতেও উপযুক্ত জবাব কিন্তু দিতে হবে রাজ্য সরকারকেই। স্বাভাবিক কারণেই রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি আবারও একবার রিওপেন করার বার্তায় একপ্রস্ত বিতর্কের জন্ম দেওয়া হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এসডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ এর অগ্রিম বরাদ্দ থেকে মোট 25 কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এসডিআরএফ খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ এর অগ্রিম বরাদ্দ থেকে আরও 25 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করছি বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতায় অত্যন্ত দ্রুততার সাথে অনাহত বিপর্যয়ে ক্ষতি সারিয়ে ত্রিপুরা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলেও নিজে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন তিনি। ওনার সাথে আমি যখন বললাম, তো ফার্স্ট টিম তো এসেছিলো এখানে, ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম এখানে 6 জনের এসেছিল। তো কিছুদিন আগে আমি গত পরশু দিনই ওনাকে আবার বললাম যে আমি তো অলরেডি যে টিম আসার পরে যে মেমোরেন্ডাম ফিল আপ করে পাঠানো, সেটাও আমাদের অফিসাররা ওখানে গেছেন এবং আপনি একটু এই বিষয়ে আপনি বলে ঠিক আছে আমি ভেজ রাখি। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হল মঙ্গলবার। শেষ দফায় 40টি আসনের জন্য হয় ভোট গ্রহণ। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হল মঙ্গলবার। নির্বাচনের তৃতীয় এবং বৃহত্তম ধাপে চূড়ান্ত 40টি আসনের জন্য ভোট গ্রহণ হয় সন্ধ্যা 6টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত গড়ে 65% ভোট হয়েছে জম্মু কাশ্মীরে। উধমপুর জেলায় যেখানে সর্বোচ্চ 64.43% ভোট রেকর্ড করা হয়েছে, সেখানে সর্বনিম্ন 46.09% ভোট হয়েছে বারামুল্লায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 57.31% ভোট রেকর্ড করা হয়েছিল। প্রথম ধাপে রেকর্ড করা হয়েছিল 61.38% ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো হল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, ভারতীয় জনতা পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, আপনি পার্টি, সিপিআইএম, জে&কে পিপলস কনফারেন্স এবং ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি। শেষ পর্বের নির্বাচনে বিজেপির শক্তিশালী দল হিসেবে প্রমাণিত হতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। 370 ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। 4 অক্টোবর ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হলো সুর সম্রাট শচীন দেববর্মনের জন্মজয়ন্তী। এই উপলক্ষে শচীন দেববর্মনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য শচীন দেববর্মনের স্মৃতিচারণা করে তাঁরই নিজস্ব সুর দেওয়া গানে সমবেত সঙ্গীত পরিবেশন সহ একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেববর্মনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না, শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ময়দানে নামল প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার আগরতলার ওয়েলফেয়ার অফ মাইনরিটি দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি দেন যুব কংগ্রেস কর্মীরা। বহিরাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য রাজ্য সরকার যে 90,000 টাকা আর্থিক সহায়তা করত, তার পরিমাণ কমিয়ে 50,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন যুব কংগ্রেস নেতৃত্ব। আর্থিক বরাদ্দ কম করার কারণে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হবে বলে জানান যুব কংগ্রেসের নেতারা। আর্থিক সহায়তার পরিমাণ আগের মতো রাখার জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি রাখেন প্রদেশ যুব কংগ্রেসের নেতারা। 90,000 টাকা করে দেওয়া হতো, এখন এটা কমিয়ে
বলা হচ্ছে 50,000 করে টাকা দেওয়া হবে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি, ডিওয়াইএফআই এর তরফ থেকে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডিওয়াইএফআই এর ছাত্র যুব ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে তাদের এক প্রতিনিধি দল ডিজিপির সঙ্গে দেখা করে। মিছিলে প্রতিনিধিত্ব করে ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী নীলাঞ্জনা রায়, নবরণ দে সহ অন্যান্যরা। তাদের প্রতিবাদের বিষয় ছিল রাজ্যের মহিলাদের নিরাপত্তা। ডিওয়াইএফ নেত্রী নীলাঞ্জনা রায় তার প্রতিবাদী ভাষণে রাজ্য প্রশাসনের কাছে মহিলাদের নিরাপত্তা দাবি করেছে। সংগঠনে দাঁড়িয়ে আমার রাজ্যের খুদ মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার স্ট্যাটিস্টিক্স এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। অভিযোগ, দুর্গাপুজো নিয়ে তালিবানি কায়দায় ফতোয়া জারি করা কাঁঠালিয়া ব্লকের চেয়ারপারসন শাহিনুর আক্তারের সঙ্গে বাংলাদেশের জামাত শিবিরের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। জামাতের বিধ্বংসী কট্টর মৌলবাদী আদর্শে দীক্ষিত এই চুনোপটি নেত্রীর এমন বিষাক্ত মন্তব্যের পরেও চুপ পুলিশ প্রশাসন, জানিয়ে বিভিন্ন মহলে ধুমায়িত হচ্ছে ব্যাপক ক্ষোভ। নিউজ নাওয়ের তদন্তে উঠে এসেছে চেয়ারপারসন শাহিনুর আক্তারের চাঞ্চল্যকর সব তথ্য। বিশ্বস্ত সূত্রে খবর, তার বাবার বাড়ি বাংলাদেশ। শুধু তাই নয়, সরকারি নিয়মকানুন মোতাবেক বাংলাদেশের ঢাকায় বিয়েও সেরে ফেলেছেন তালিবানি ধ্যান ধারণায় দীক্ষিত শাহিনুর আক্তার। জানা গেছে, শেখ হাসিনার আমলে জামাত কোণঠাসা হবার পর রাজনীতির ঘোলা জলে ভাগ্য পরিবর্তনের জন্য রাজ্যে পা রাখেন চতুর শাহিনুর আক্তার। ভারতীয় নাগরিকের সুযোগ সুবিধা পাবার জন্য যা যা কাগজপত্র দরকার টাকা খরচ করে বাগিয়ে নেন প্রয়োজনীয় কাগজপত্র। এই কাজে তাকে সাহায্য করে ধনপুর এলাকারই কিছু বিজেপি নেতা। তারপর আর কে পায় শাহিনুর আক্তারকে? চটুল ও লাস্যময়ী এই জামাত নেত্রী নানাভাবে বসন্ত পবন লোভী স্থানীয় নেতাদের সন্তুষ্ট করে কবজা করে নেন চেয়ারপারসনের পদ। আজানের সময় দুর্গাপূজার কাজ বন্ধ রাখার জন্য যে বিষাক্ত মন্তব্য শাহিনুর আক্তার করেছেন, তার পেছনে তার অতীত জামাত যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকার মানুষ। শুধু তাই নয়, জানা গেছে বর্তমানেও বাংলাদেশের জামাত শিবিরের সঙ্গে এই নেত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উনি বাংলাদেশের যে জামাত শিবির রয়েছে, সেই জামাত শিবিরের সদস্যা। উনি বাংলাদেশ থেকে, সেখানে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এই ত্রিপুরা রাজ্যের বুকে এই ভারতবর্ষের মাটিকে অপবিত্র করার জন্য, জেহাদ করার জন্য এখানে অবস্থান করছেন। তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিউজ নাও এর সংবাদ প্রতিনিধি টেলিফোনিক বার্তায় শাহিনুর আক্তারের প্রতিক্রিয়া জানতে চাইলে অবশ্য ঘটনার সত্যতা মুহূর্তের মধ্যেই অস্বীকার করেন চুনুপুটি বিজেপি নেত্রী শাহিনুর আক্তার। উল্টো সংবাদ প্রতিনিধিকে তিনি পরামর্শ দেন ধনপুরে এসে সরেজমিনে ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য। এবার শোনা যাক সংবাদ প্রতিনিধির তীক্ষ্ণ প্রশ্নের সামনে কিভাবে মিথ্যার ছল ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন শাহিনুর আক্তার। এভাবে বলি নাই। আর আপনারা যদি সত্যি রিপোর্টার হয়ে থাকে তাহলে ধনপুর এসে তদন্ত করুন, এটার মূল উদ্দেশ্য কি বা কি জন্য এই সমস্যা। সত্যটা জানতে চাইলে কিন্তু জায়গাতে এসে সরজমিনে ভেরিফিকেশন করেন বা তদন্ত করেন। নিশ্চয়ই এটার পেছনে কোনো গুমরা আছে। না, আমার বাবার বাড়ি প্রশ্নটা এখানে না, যে প্রশ্নটা উঠছে সরাসরি কথা হবে, এগুলো ফোনে কথা হবে না। না, আমি করিই না, এটা ভুল কথা, আমি এভাবে বলিই নাই। আপনারা যদি সত্যটা যাচাই করতে চান তাহলে জায়গা এসে সরজমিনে। না, আমি যেটা বলছি আমি আর এটা ফোনে বলতে চাই না। আমি তো বলেছি, আমি কি বলেছি। আপনারা বাকি কথাগুলোকে এনে সত্যটা যাচাই করছেন না। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন, মানুষকে সত্যটা জানান। জায়গা এসে ধনপুর বিধানসভায় যেহেতু সমস্যা, ধনপুর এসে না, আমি কেন বলবো সাংবাদিকটা পাগল? সঠিক তথ্য দেওয়াই সাংবাদিকের কাজ। আমি এভাবে বলি নাই, আমি কোনো সাম্প্রদায়িক। আরে আপনি যদি অন্য মাইন্ডে যান তাহলে আমার তো কথা বলার আপনার সাথে ইচ্ছা নাই। যে সমস্যাটা নিয়ে হয়েছে, যে কথাটা নিয়ে বক্তব্য হয়েছে, ঝামেলা হয়েছে, এটা সরজমিনে এসে ধনপুর এসে তদন্ত করুন। উল্লেখ্য, দুর্গাপূজা নিয়ে শাহিনুর আক্তারের বিষাক্ত ফতোয়ার পর রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় অংশের মানুষ ও একাধিক সংগঠন। জামাতের সঙ্গে যে তার নিবিড় যোগাযোগ রয়েছে সেই অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। তবে আশ্চর্যজনকভাবে গোটা ঘটনা নিয়ে নীরব
বিজেপি ও পুলিশ প্রশাসন। ধর্মনিরপেক্ষ দেশে শাহিনুর আক্তারের এ ধরনের অধার্মিক ফতোয়ার পরেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। এই ঘটনায় কোন শাসক দলীয় নেতারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আগামী দিনেও তাও মানুষের সামনে তুলে ধরবে নিউজ নাও। এখানে প্রাসঙ্গিক একটা কথা অবশ্যই বলা দরকার, বাংলাদেশে পূজা মণ্ডপে ও ধার্মিক স্থানে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার সবগুলোর পেছনে রয়েছে জামাতের হাত। সুতরাং বলার অপেক্ষা রাখে না, রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশকে প্ল্যান মাফিক নষ্ট করার জন্যই এ ধরনের তালিবানি ফতোয়া বেরিয়ে এসেছে শাহিনুর আক্তারের মুখ থেকে। অবিলম্বে এই জামাত ধ্যান ধারণায় দীক্ষিত নেত্রীর বিরুদ্ধে দলীয় পর্যায়ে ও প্রশাসনিক পর্যায়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সর্বগুণধর এই বিজেপি নেত্রী আগামী দিনে আরও বিষাক্ত করবেন জাতি, উপজাতি ও সংখ্যালঘুর মিলনস্থল এ রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ। ভুলে গেলে চলবে না, 2018 সালে পট পরিবর্তনের পর ধার্মিক স্বাধীনতার দিক দিয়ে অনেক খোলামেলা হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মানিক সাহা ও একাধিকবার উল্লেখ করেছেন এ কথা। তাই বিজেপি শাসিত রাজ্যে এই তালিবানি নেত্রী শাহিনুর আক্তার কোথা থেকে পূজা বন্ধ করার মতো স্পর্ধা দেখাতে পারেন, তাই এখন মানুষের ক্ষোভের অন্যতম কারণ। আগামীতে শাহিনুর আক্তারের আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য আমরা তুলে ধরব নিউজ নাও এর পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নির্ব ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে নানা খবরে। স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ফলে বিপন্ন চাকরি। মঙ্গলবার চাকরি রক্ষার দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের এজিএম এর কাছে স্মারকলিপি প্রদান করে সিপাহীজলা জেলার মিটার রিডারের কাজে নিযুক্ত বিদ্যুৎ কর্মীরা। তাদের বক্তব্য, দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে মিটার রিডারের কাজ করছেন তারা। তবে বেসরকারি কোম্পানির হাত ধরে নিগমে স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ফলে তাদের চাকরি নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। চাকরি রক্ষার জন্য মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন রাখেন মিটার রিডারের কাজে নিযুক্ত কর্মীরা। জনদরদী মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় পাওয়ার মিনিস্টার রতনলাল নার্জিকে আমরা সহস্র প্রণাম করে জানাবে যে আমাদের যাতে একটা বিকল্প ব্যবস্থা করা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষা দপ্তরের শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে তাদের পক্ষ থেকে 3 দফা দাবি আদায়ের কথাও উল্লেখ করা হয়। রাজ্যে 511টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত স্কুলগুলিতে চরম শিক্ষক সংকটে দেখা দিয়েছে, যার ফলে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে হাজার হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছাত্রদের ওপর চাপানো হয়েছে বলে দাবি করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফোরামের সদস্য সোহম আচার্য। গণডেপুটেশন
কমিশনে যে 3 দফা দাবি জানানো হয়েছে সেখানে হাজার হাজার লোকের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, শিক্ষা অধিকর্তার পরিবর্তে জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে দেখা করে তারা তাদের 3 দফা দাবি জানালে এই ব্যাপারে একমত হলেও তিনি জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। 511টি স্কুল বন্ধের ব্যাপারেও তিনি মৌখিকভাবে বলেছেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া বিদ্যাচ্যুতি স্কুলগুলিতে যে ডেভেলপমেন্ট ফি চাপানো হয়েছে তা প্রত্যাহার করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও তিনি চুপ থাকেন। আগামী দিনে আমরা আজকে আমাদের এই গণডেপুটেশন হাজার হাজার গণস্বাক্ষর সহ আমরা জমা দিয়েছি। দপ্তর যদি সঠিক সময়ে তার যথাযথ ব্যবস্থা না নেয়, আমরা সারা রাজ্যব্যাপী আগামী দিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলন গড়ে তুলব। রাজধানী আস্তাবল মাঠ সংলগ্ন ট্রাফিক দফতরের অফিসে নিত্যদিন দরকারি কাজে আসেন প্রচুর মানুষ। তবে অফিসটির ভেতরের পরিকাঠামো এতটাই খারাপ যে প্রয়োজনীয় কাজে এসে একরাশ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয় সাধারণ মানুষকে। নামে ট্রাফিক দফতরের অফিস, যে দফতরের মূল কাজ রাস্তায় ট্রাফিক আইন কানুনকে সুন্দর সুশৃঙ্খল করা। তবে রাজধানীর আস্তাবল মাঠ সংলগ্ন ট্রাফিক অফিসের বেহাল দশা দেখলে যে কারো মনে হবে এখানে সুন্দর সুশৃঙ্খল বলে কিছুই নেই। সরকারি এই অফিসটির মেঝে ভর্তি জলে, ইতিউতি ঝুলে আছে মান্দাতার আমলের বৈদ্যুতিক তারের জটলা। যারা নিজের প্রয়োজনে এই অফিসে আসেন তাদের দুর্ভোগের শেষ নেই। নিউজ নাও এর ক্যামেরায় ফুটে উঠেছে সরকারি অফিসের বিহাল দশার জ্বলন্ত চিত্র। জল কাদা মারিয়ে অফিসে আসা ভুক্তভোগী অংশের মানুষ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই চিত্র শুধু একদিনের নয়, দীর্ঘদিনের ধরেই জল কাদা মারিয়ে চলতে হয় ট্রাফিক ভবনের অফিসে। কিরকম মনে হইতেছে আপনাদের? দেখি বিকেল 24 মনে হচ্ছে বছরে প্রতিবার 1-2বার আসা হয়। হ্যাঁ, এরকমই দেখি সবসময় এরকম থাকে। সবসময় আমরা প্রতি পারমিশন কি গেছে বড় আইসি। এবারও সেম দেখতেছেন, কোনো পরিবর্তন নাই। কিটা বইটা মন কি থেকে ওটা এটা তো আমরা কইতাম দলটা কি থেকে হাইতে যেতে কি আপনার কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা না, আমরা তো একবার লেগে আইয়াছি। অফিসে আসা আরেক ভুক্তভোগী যুবকের বক্তব্য, এই অফিসকে কোনোভাবেই একটি সরকারি অফিস বলে মনে হয় না। ভেতরে জল কাদায় পরিপূর্ণ পরিবেশকে অনায়াসে রাস্তার ড্রেনের সঙ্গে তুলনা করেছেন এই যুবক। মানে একদম পুরা ড্রেনের মতন হয়ে গেছে। কতদিন ধরে এটা তো বুঝা হয় না, গাছ পানি তো পড়াইছে। দেখি বিকেল 24 মনে হইতেছে না, লাগে না তো এর মতো বিকেল 24 করে। রাজপথের নিয়ম কানুন ঠিক করার গুরুদায়িত্ব যাদের কাঁধে ট্রাফিক দফতরের, সেই বড় বাবুরা অবশ্য রাজধানীর এই অফিসটির চরম বেহাল দশা নিয়ে যারপনারই নীরব। দু মূর্খদের বক্তব্য, চালান আর ফাইন কাটতে কাটতেই নাকি তাদের বছর কেটে যায়। অতএব চলুক পানসি, মাস শেষে মোটা মাইনে পকেটে ঢুকলেই হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দল বিরোধী কার্যকলাপের জন্য সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়াকে বহিষ্কার করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভানেত্রী শ্রীমতী পাতালকন্যা জমাতিয়া দল বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশ অনুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার তৎক্ষণাৎ কার্যকর হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে বিজেপি। বিজেপিতে থেকেই ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল পাতালকন্যা জমাতিয়া। চাঁদার জুলুমের ঘটনায় এ যাত্রায় নিষ্কৃতি পেল শিবনগরের উদীচী ক্লাব। প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করল ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগকারী পরিবারের সঙ্গে বৈঠকের পরে এক্ষেত্রে ভুল বোঝাবুঝির নিষ্পত্তি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করে ক্লাব কর্তৃপক্ষ। শ্রী সুকুমার সাহা ক্লাব কর্তৃপক্ষ ও উক্ত পরিবারের যৌথ আলোচনা সভা সংগঠিত হয়। সভায় আলোচনার মাধ্যমে এই দুঃখজনক ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং পারস্পরিক সৌহার্দ্যতা গড়ে ওঠে। উভয় পক্ষই এই মর্মে অঙ্গীকার ঘোষণা করে যে এবারকার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হবে। আমরা ক্লাবের পক্ষ থেকে এলাকার সকল অংশের অভিভাবক এলাকাবাসীদের নিয়ে
উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের, রাজ্যবাসীকে এবং পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে প্রতি বছরের ন্যায় এবারও উদীচী ক্লাবের দুর্গোৎসব সকলকে নিয়ে আনন্দ ঘন পরিবেশে সুসম্পন্ন হবে এবং এলাকার আগামীকাল মহালয়া, আর মহালয়া মানে পুজোর আর বিশেষ দেরি নেই। মহালয়ার আগেই তাই আগরতলায় এখন পুজোর আমেজ। রাজধানীর বিভিন্ন রাস্তায় কেনাকাটা করার জন্য মানুষের দীর্ঘ লাইন, আর অন্যদিকে মহালয়ার পূর্ণ প্রভাতে পূর্বপুরুষের তর্পণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঐতিহ্য ও সংস্কৃতি প্রিয় রাজধানীর মানুষ। বিভিন্ন মন্দিরে চলছে মহালয়া উপলক্ষে নানান প্রস্তুতি। শারদীয় আমেজের ছোঁয়া লেগেছে যুব ও কিশোর প্রজন্মের মনেও। মহালয়ার আগের রাতেই পিকনিক করা অনেক পুরনো রীতি। রাজধানীর বিভিন্ন বাজারে তাই পিকনিকের জিনিসপত্র কেনার জন্য হাজির উৎসব ক্রেতারা। এক কথায় দেবীকে বরণ করার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন আগরতলার উৎসবপ্রিয় মানুষজন। দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকদিন। বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা সচিবালয়ে বলেছেন, বাংলাদেশে পুজো যেন নির্বিঘ্নে হতে পারে সেজন্য আমাদের যত পদক্ষেপ প্রয়োজন সব পদক্ষেপই নিচ্ছে সরকার। আমরা আশা করি অতীতের চেয়ে এবারের পুজো ভালোই হবে। এই জন্য সবার সাহায্য ও সহযোগিতা আমাদের দরকার। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলবো না, তবে সন্তোষজনক। এটাকে কিভাবে আরো ভালো করা যায় উপদেষ্টা কমিটি সভায় আলোচনা করা হয়েছে। এবার বাংলাদেশ জুড়ে 32,666টি মণ্ডপে দুর্গাপুজো উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পুজো উদযাপন হবে। পুজো উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। এই ছিল সারাদিনের খবর। এখনকার মতো এখানেই খবর শেষ। নমস্কার, শুভরাত্রি।